আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাসুদ জাভেদ। মন্ত্রিসভার সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর সংক্রান্ত জটিলতায় ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে এনবিআর। আয়কর অধ্যাদেশ 1984 93 ধারায় কর ফাঁকির জন্য ব্যাখ্যা এবং 128 ধারায় জরিমানার বিধান রয়েছে। মন্ত্রিসভায় দেওয়া এনবিআর এর রিপোর্ট অনুযায়ী তিনি 12 কোটি 56 লাখ টাকা কর পরিশোধ করেননি। তবে ইউনূস সেন্টারের দাবি যথাযথ আইনি প্রক্রিয়াতেই তিনি কর অব্যাহতি পেয়েছেন, যাকে কর ফাঁকি বলা যাবে না। কর অব্যাহতি প্রশ্নে বিভিন্নমুখী দাবি ও ব্যাখ্যার মধ্যে এনবিআর এর সাবেক এক চেয়ারম্যান বলেছেন, 2000 সালের পর কোনো এক সময় অর্থ মন্ত্রণালয় থেকে কর অব্যাহতি পেয়েছিল গ্রামীণ ব্যাংক। বিশেষজ্ঞরা বলছেন, করদাতার ব্যাখ্যা যৌক্তিক না হলে বিষয়টি রাজস্ব বোর্ডের সভায় উঠবে। মামলা হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। বিকেলে শুরু হচ্ছে নবম জাতীয় সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন। তবে প্রথম দিন অধিবেশনে যাচ্ছে না বিরোধী দল। তাদের দাবি, সরকারকে আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি দলীয় সিনিয়র এমপি এবং দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্দলীয় সরকারের বিষয়ে সরকারের মনোভাব পর্যবেক্ষণ করে অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিরোধী দল। স্বাধীনতা ফোরামের আলোচনায় নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশের দাবিও জানান ব্যারিস্টার মওদুদ আহমদ। প্রেস ক্লাবেই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আরেক আলোচনায় বিএনপি নেতারা সরকারকে নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখেই অন্তর্বর্তী সরকারের কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সঙ্গে তাদের দাবি দেওয়া নিয়ে অর্থমন্ত্রীর বৈঠকের পর দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, 1-11-এর বিচিত্র অভিজ্ঞতার কারণে অন্তর্বর্তী সরকারের ধরনটি ভিন্ন হবে। 24 জানুয়ারির মধ্যে সংসদ বহাল রেখে নির্বাচন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় এই সরকারের মেয়াদেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণা করবে বলেও জানান অর্থমন্ত্রী। সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্তদের 8ম পর্যায়ে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে ভবন ধসে নিহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন পর্যায়ে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 777 নিহত ব্যক্তির পরিবারকে 1016 সদস্যকে মোট 11 কোটি 97 লাখ টাকা সহায়তা দেওয়া হয়। একই সাথে আহত 30 জনকে দেওয়া হয় 3 কোটি 30 লাখ টাকার সঞ্চয়পত্র। ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোকে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে। অনুদান দেওয়া শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাভার ভবন ধসে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদান গ্রহণ করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় মার্কিন সামরিক অভিযান হলে সন্ত্রাসবাদের নতুন দ্বার খুলে যাবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিউ ইয়র্ক টাইমসে এক নিবন্ধে ব্যক্তিগতভাবে মার্কিন জনগণের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের জন্য কোনো মডেল নয়, বরং নিষ্ঠুর শক্তি খাটিয়ে কাজ করে বলেই বিশ্ববাসী জানে। প্রভাবশালী দেশগুলো জাতিসংঘকে পাশ কাটিয়ে গেলে জাতিসংঘের অবস্থাও তার পূর্বসূরি লিগ অফ নেশনসের মতো হবে বলে সতর্ক করে দিয়েছেন পুতিন। বলেছেন, সিরিয়া সরকার নয়, বরং আন্তর্জাতিক আইন রক্ষাই তার উদ্দেশ্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের রুশ প্রস্তাব নিয়ে জেনেভায় মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে এই নিবন্ধ প্রকাশ করা হলো। অন্যদিকে সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো সিদ্ধান্ত না হওয়াকে বিব্রতকর অচলাবস্থা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। খেলার খবর। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। আগের দিনের 3 উইকেটে 163 রান নিয়ে শুরু করে সফরকারীরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 294 রানে অল আউট হয় হোস্টরা।